বাংলাদেশের শুরুটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে হওয়ার কথা ছিল। ৭১-এর পর গণতন্ত্র থেকে সরে একদলীয় শাসনের পথ ধরে দেশ দীর্ঘ সামরিক শাসন ও স্বৈরাচারের খপ্পরে পড়ে। ৯০-এ আবার গণতন্ত্রে ফেরার সুযোগ এসেছিল। তিনটি রাজনৈতিক জোটের পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার একটি রূপরেখায় সবাই একমত হয়েছিল। কিন্তু এরপর বিজয়ী দল ও জোটগুলো ক্ষমতায় গিয়ে একে একে সেই প্রতিশ্রুতি ভেঙেছে। সবাই নিজেদের ক্ষমতা সংহত ও ক্ষমতা যাতে না ছাড়তে হয় সেজন্য নানা ফন্দি ফিকির করেছে। এসব করতে গিয়ে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলোকে ধারাবাহিকভাবে জোরদার ও সংহত করার দরকার ছিল সেগুলো উল্টো দুর্বল ও এক পর্যায়ে অকার্যকর করে ফেলা হয়েছে। পরিণতিতে এক দীর্ঘ ও নির্মম স্বৈরশাসনের মধ্যে পড়তে হয়েছিল বাংলাদেশের জনগণকে। রাজনৈতিক দলগুলোকে নেতৃত্বের বাইরে রেখে ২৪-এর গণঅভ্যুত্থান এই দানবীয় শাসনের উৎখাত ঘটিয়ে আবার নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। মানুষ আশা করতে থাকে এবার যেভাবেই হোক পরিবর্তন আনতে হবে, এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারই যেন আর ভবিষ্যতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে, গুমখুনের মতো ভয়ঙ্কর কাজ করতে না পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন জবাবদিহির মধ্যে থাকে। সরকার যেন বাহিনীগুলোকে তাদের ইচ্ছে মতো ব্যবহার করতে না পারে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন আর না ঘটে এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা যেন ক্ষুণ্ণ না হয়। গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়ার অন্তর্বর্তী সরকারের শাসনকাল নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে। তবে সংস্কারের বেশ কিছু উদ্যোগ নিয়ে ভবিষ্যতের সরকার পরিচালনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতার চেষ্টা করেছে। সেই চেষ্টারই ফসল জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যস্থতায় জুলাই জাতীয় সনদ। অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারায় আবার নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদের বেশ কিছু বিষয়ে নির্বাচনে বিজয়ী বিএনপি আগেই তাদের আপত্তি বা নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে। কারো পছন্দ হোক বা না হোক, সংসদে ২/৩ আসনে বিজয়ী দল বিএনপি যে তাদের আপত্তিগুলো বাস্তবায়ন করবে না সেটাই স্বাভাবিক। কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপি জুলাই সনদে সম্মতি দেওয়া বিষয়গুলো থেকেও সরে আসতে বা নিজেদের মতো করে কিছু করতে চাইছে বলে মানুষের মনে সন্দেহ জেগেছে। জুলাই সনদে আইন ও অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের বিষয়গুলোর উল্লেখ আছে। সেখানে বিচার বিভাগের ক্ষেত্রে মাত্র ২টি বিষয়ে বিএনপির আপত্তি আছে। একটি স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিসের গঠনের ব্যাপারে, অন্যটি আইনজীবী সমিতি ও বার কাউন্সিলের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের কোনো সংগঠনকে স্বীকৃতি না দেওয়ার বিষয়ে। এর বাইরে বিচারকদের জন্য পালনীয় আচরণ বিধিসহ সুপ্রিম কোর্টের বাইরে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার মতো সব বিষয়ে বিএনপি মেনে নিয়েছে। কিন্তু এর ব্যত্যয় ঘটিয়ে বিচারপতি নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সরকার বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলের গুম নিয়ে দেশ বিদেশে এত কথার পর অন্তর্বর্তী সরকার গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে। সেই গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত ২টি অধ্যাদেশও অনুমোদন না করে সরকার বাতিল করেছে। সুপ্রিম কোর্ট বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত ২টি অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত ৩টি অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ এবং বাংলাদেশ পুলিশ কমিশন অধ্যাদেশ সহ বাতিল বা কার্যকারিতা হারানো অধ্যাদেশগুলোর অধিকাংশ বিবেচনায় নিলে দেখা যাবে সরকার বিচার বিভাগের স্বাধীনতা, জবাবদিহি, সুশাসন, মানবাধিকার ও দুর্নীতি বিরোধী উদ্যোগগুলোর উপরই খড়গ চালিয়েছে। গুরুত্বপূর্ণ সংস্কার ও আইনের ক্ষেত্রে নতুন বিএনপি সরকারের এই অবস্থান ঘরপোড়া গরুর মতো মানুষের মনে ভয় ও সংশয় তৈরি করে দিয়েছে। আবারও সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার ভয় মানুষকে পেয়ে বসেছে। সরকার ও জনগণকে এটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে যে এবার তারাও আর সুযোগ হাতছাড়া হতে দেবে না। সরকারের আচরণে এটা মনে হওয়া স্বাভাবিক যে তারা আগের সরকারগুলোর মতোই রাষ্ট্রযন্ত্রের উপর নিজেদের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ সংহত করতে চাইছে। এ ধরনের উদ্যোগ জবাবদিহি ও ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্যকে দুর্বল করে ফেলবে। ফলে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে বিএনপি আসলে কেমন সরকার হতে চায়। রাষ্ট্রতন্ত্রের ওপর কর্তৃত্ব বজায় রাখা একটি শক্তিশালী নিয়ন্ত্রণমূলক সরকার নাকি জবাবদিহিমূলক সরকার। বাংলাদেশের মতো দুর্বল গণতন্ত্রের দেশে সরকার শক্তিশালী হয়ে উঠলে দুর্নীতির বিস্তার ও নিপীড়নমূলক শাসনের সূচনা ঘটে এবং চূড়ান্ত বিচারে রাষ্ট্র কর্তৃত্ববাদী ও স্বৈরশাসনের রূপ নেয়, যার অভিজ্ঞতা তো অতি সাম্প্রতিক। রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা জবাবদিহিমূলক এই অধ্যাদেশ বা
আইনগুলোর ব্যাপারে সরকারের পশ্চাদপসরণকে সন্দেহের চোখে দেখছেন। যদিও সরকারের দুই মন্ত্রী আশ্বস্ত করেছেন বাতিল বা কার্যকারিতা হারানো বিলগুলো নতুন করে আনা হবে। তাঁরা বলছেন বিলগুলো আরও যাচাই বাছাই ও অংশীজনের সঙ্গে আলোচনা করে সংসদে আনা হবে। তবে জনমনে এই ধারণাও জন্ম নিয়েছে যে সরকার এই আইনগুলো নিজেদের মতো করে করবে এবং এর লক্ষ্য ক্ষমতাকে পাকাপোক্ত ও নিয়ন্ত্রণ জোরদার করা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সরকারের মধ্যে যদি এ ধরনের কোনো উদ্দেশ্য নাই থাকতো তাহলে অধ্যাদেশগুলো পাশ করে ভবিষ্যতে চিহ্নিত সমস্যাগুলো সংসদের উদ্যোগ নেওয়া যেত। সরকার কিছু অধ্যাদেশ যাচাই বাছাই করে সংশোধনী সহ পাশও করেছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশ করার সময় সরকার একটি নতুন ধারা যুক্ত করেছে। নতুন ধারায় যাদের দুর্নীতি ও লুটপাটের কারণে ব্যাংকগুলো ধ্বংস হলো, একীভূত দুর্বল ব্যাংকগুলো সেই লুটেরা আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ এতে রাখা হয়েছে। তাদের হাতে মালিকানা ফেরানোর সুযোগকে ব্যাংক খাতের বিশ্লেষক ও পর্যবেক্ষকেরা ভালোভাবে নেননি। বাতিল ও কার্যকারিতা হারানো অধ্যাদেশগুলো কিভাবে আরও যাচাই বাছাই হবে বা কোন অংশীজনের সঙ্গে আলোচনা করে বিল তৈরি করা হবে তা সত্যিই এক বড় প্রশ্ন। একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য জরুরি সংস্কারমূলক অধ্যাদেশগুলো পাশ না করে বিএনপি যে বার্তা দিয়েছে তার রাজনৈতিক মূল্য আছে, যার রাজনৈতিক দায় বিএনপি এরই মধ্যে শোধ করতে শুরু করেছে। অধ্যাদেশগুলো পাশ না করে গণঅভ্যুত্থান ও সংস্কারের 16 এজেন্সি বিএনপি অনেকটাই যেন জামায়াত এনসিপি জোটের হাতে তুলে দিয়েছে। এই জোট এখন সংস্কারের ধারক বাহক হয়ে উঠেছে। জুলাই সনদ মেনে সংস্কার বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলনও শুরু করেছে এবং জনমত তাদের পক্ষে থাকায় শেষ পর্যন্ত সরকারকে নতি স্বীকার করতে হতে পারে। বিএনপির তাই উচিত প্রতিশ্রুতি মেনে দ্রুত বিল এনে এই আইনগুলো পাশ করানো। তবে বিএনপিকে এটা মনে রাখতে হবে যে বাতিল ও অকার্যকর অধ্যাদেশগুলোর সঙ্গে বিএনপির আনা নতুন বিল জনগণ মিলিয়ে দেখবে, তুলনা করবে। এর মধ্য দিয়েই বোঝা যাবে বিএনপি দেশে কোন ধরনের শাসন কায়েম করতে চায়, জবাবদিহিমূলক শাসন নিশ্চিত করতে চায় না রাষ্ট্রযন্ত্রের উপর পুরো নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়।